যানজট পরিস্থিতি দেখতে গিয়ে নিজেই তীব্র যানজটে আটকা সড়ক পরিবহন উপদেষ্টা। পশ্চিম রেলে কেনাকাটায় বড় দুর্নীতি, দুদকের অভিযান। টানা বৃষ্টিতে প্লাবিত রংপুরের তিস্তা তীরবর্তী এলাকা, পানিবন্দী ৩,০০০ পরিবার। দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ দেশের খবরে। এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো দেখছিলেন। নিয়ে যাচ্ছি পুরো খবরে। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের যানজট পরিস্থিতি দেখতে গিয়ে নিজেই তীব্র যানজটে আটকা পড়েন সড়ক পরিবহন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। পরে কিছুটা হেঁটে, কিছুটা মোটরসাইকেলে চড়ে সরাইল বিশ্ব রোড মোড়ে যান তিনি। সকালে ট্রেনে কিশোরগঞ্জে ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান উপদেষ্টা। সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে আশুগঞ্জের হোটেল উজান ভাটিতে যাত্রা বিরতি করেন। সেখান থেকে যাত্রা শুরুর পর আশুগঞ্জের বাহাদুরপুরে দীর্ঘ যানজটে আটকা পড়েন উপদেষ্টা। প্রতিদিনকার মতো সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর হতে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরেই ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে তীব্র যানজটে অবর্ণনীয় ভোগান্তি সহ্য করতে হয় এই পথে যাতায়াতকারীদের। এই নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রচারের পর আজ সরেজমিনে পরিস্থিতি দেখতে গেছেন সড়ক পরিবহন উপদেষ্টা। সাভারে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে উদ্বোধন হওয়া কোনো প্রকল্প বন্ধ হয়ে যায়নি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। দুপুরে সাভারের মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। যাচ্ছি পরের খবরে। রেললাইনের পাথরসহ বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় সরকারের প্রায় ৪ কোটি টাকা ক্ষতি হওয়ায় পশ্চিমাঞ্চল রেল ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অতিরিক্ত ব্যয় দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের বিষয়ে আজ দুপুর ১টার দিকে রেল ভবনে এই অভিযান চালানো হয়। অভিযোগ উঠেছে ২০২১-২২ অর্থ বছরে রেলের পূর্ব, পশ্চিমাঞ্চল এবং কেন্দ্রীয় সদর দপ্তরে বিপুল ব্যয়ে রেল লাইনের পাথর, ট্রেন মেরামত সরঞ্জাম, পরিষ্কার পরিচ্ছন্নতা সরঞ্জাম সহ বিভিন্ন পণ্য কেনার অডিট রিপোর্টে জানা গেছে প্রকৃত বাজার দরের চেয়েও রেল বিভাগ ৩,৯২,২৯,০০০ টাকা বেশি খরচ করে মালামাল কিনেছে। এই অডিট আপত্তি এখন পর্যন্ত রেল বিভাগ নিষ্পত্তি করতে পারেনি বলে দুদক তদন্ত শুরু করেছে। তদন্ত চলাকালীন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত না থাকায় রেল বিভাগ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। উজানের পাহাড়ি ঢল আর টানা কয়েকদিনের বৃষ্টিপাতে প্লাবিত রংপুরের তিস্তা তীরবর্তী এলাকা। ৩ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় ৩,০০০ পরিবার পানিবন্দী। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও তিস্তায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্লাবিত হচ্ছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা নদীর তীরবর্তী বিস্তীর্ণ নিচু এলাকা। ডুবে গেছে ধান ও সবজি ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ, হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে অনেকের ঘরবাড়ি। থাকা খাওয়া ও যাতায়াতে দুর্ভোগের জীবন পানিবন্দী মানুষের। ভুক্তভোগী মানুষের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন। সবার ঘর বাড়ি সব তলায় গেছে, খাইতে পারছে না সবাই ঠিক রকম, খাওয়া অসুবিধা, বেড়া অসুবিধা, সকলেরই অসুবিধা হয়। 10 বছর থেকে বলে যে আমরা এই নদীর কাজ করব, কাজ তো আর হচ্ছে না। এই নদীর কাজ না হলে তো আমরা বাঁচতেছি না। বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে উপজেলা প্রশাসন। পানিবন্দী মানুষদের জন্য ২০ মেট্রিক টন চাল এবং ২ লাখ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। বাঁধ নির্মাণ এবং সংস্কারের কাজ চলমান। একই সাথে তিস্তার চরের মানুষের জন্য সরকারিভাবে কিছু কার্যক্রম চলমান রয়েছে, যার মাধ্যমে তারা এই নদী ভাঙন থেকে রক্ষা পাবে এবং একই সাথে তারা তাদের যে পুনর্বাসনের যে কার্যক্রম সেটাও চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে কিছুটা কমে বিপদসীমার নিচ দিয়ে এবং ভাটির কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরো জানাবো। নেই এর আবর্তে পাবনা জেনারেল হাসপাতাল, বঞ্চিত সেবা প্রার্থীরা।
আবার আমন্ত্রণ দেশের খবরে। সাভারে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে উদ্বোধন হওয়া কোনো প্রকল্প বন্ধ হয়ে যায়নি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাভারের মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। না, হবে না, আমি হয়নি তো, এর মধ্যে যে কয়টা করেছে একটা বন্ধ হয়নি, তো কাজে এখন পুরনো কথা বলে লাভ নেই। লোকবল ও চিকিৎসা উপকরণ সংকটে বন্দী পাবনা জেনারেল হাসপাতাল। উদ্বোধনের 9 বছরেও চালু হয়নি আইসিইউ। কাজে আসছে না অত্যাধুনিক এক্স-রে ও সিটি স্ক্যান মেশিন। প্রত্যাশিত চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে বিস্তারিত। প্রায় 200 বছরের প্রাচীন জেলা পাবনার 30 লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসা 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল। প্রতিদিন অন্তত 2000 রোগী আসেন চিকিৎসা সেবা নিতে। তবে নানা সংকটে জর্জরিত হাসপাতালটির অধিকাংশ সেবাই যেন ঘুরছে নেইয়ের আবর্তে। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরা দালালের খপ্পরে পড়ে হচ্ছেন প্রতারিত। প্যাথোলজি পরীক্ষার সুযোগ থাকলেও উপকরণ সংকটে সেবা পান মাত্র 20% রোগী। মেলে না বিনামূল্যের ওষুধও। ডাক্তারে বলল যে ওষুধ লিখে দিল, এখন এখানে গেলাম বললো যে ওষুধ নাই। একটা টেস্ট করলো আর আমি আরেকটা কথা বললাম, তো কয় কি এখানে কালি পুড়ে গেছে, বাড়িতে করা লাগবে। তো দেখা যাচ্ছে মেশিন দিয়ে গেছে, কিন্তু আমার পর্যাপ্ত রিয়েজেন্ট সাপ্লাইয়ের অভাবে ওইগুলো টেস্ট করতে পারতেছি না। 2016 সালে সাড়ম্বরে উদ্বোধন করা হয় হাসপাতালের আইসিইউ ইউনিট। প্রয়োজনীয় লোকবল ও সংযোজক যন্ত্রাংশ না থাকায় তা আজও চালু হয়নি। হৃদরোগীদের জন্য 20 শয্যার সিসিইউ চালু থাকলেও সেবা দেওয়া যায় মাত্র 8 জনকে। অকার্যকর পোস্ট অপারেটিভ ইউনিট। জেনারেটর ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ বন্ধ হলে থেমে যায় অপারেশনও। যেগুলো পেশেন্ট বেশি খারাপ তাদেরকে আমরা 8টা মনিটর বেড আছে, মনিটরিং করতে পারি, বাকিগুলো করতে পারি না। একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এখানে সেরকম আমরা কোনো সাপোর্ট পাই না, যাতে ভিজিটর রেস্ট্রিক্টেড করা লাগবে। আমাদের ওটির জন্যই কোনো জেনারেটর নাই। দেখা যায় যে অপারেশন চলাকালীন সময়ই কারেন্ট চলে গেলে কিছু সময়ের জন্য অপারেশন বন্ধ করে দিয়ে বসে থাকতে হয়। আধুনিক সিটি স্ক্যান ও এক্স-রে মেশিন থাকলেও ফিল্ম সংকটে বছরের অধিকাংশ সময়ই তা বন্ধ থাকে। ফলে মস্তিষ্কের রক্তক্ষরণ সহ গুরুতর রোগীদের পরীক্ষায় সময়ক্ষেপণ ও বাড়তি অর্থ খরচে জীবনের ঝুঁকি বাড়ে। বিভিন্ন রকম যে সেবাগুলো থাকে, আমাদের এক্সরে থাকে, ইসিজি থাকে, এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে পাই না। বাজেটের যে একটা সমস্যা রয়েছে, আমরা দেখা যায় যে যা কিনি সেটা আমাদের খুব অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যায়। প্রয়োজনীয় বরাদ্দের অভাবেই যত সব সীমাবদ্ধতা স্বীকার করছে কর্তৃপক্ষ। 2 মাসের মধ্যেই আমাদের সেই বরাদ্দ যে ফিল্মগুলো সেগুলো শেষ হয়। পরবর্তীতে নতুন কোনো বরাদ্দ না পেলে আমরা তখন বাধ্য হয়েই আমাদের করতে পারি না। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। দর্শক, দেশের খবরে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। টাঙ্গাইলের মধুপুর এবং শুধু আনারস আর কলার ফলনের জন্যই নয়, বরং কৃষি বর্জ্যকে সম্পদে রূপান্তরের এক নীরব বিপ্লবের কেন্দ্র হয়ে উঠেছে জাঙ্গালিয়া গ্রামে। ব্যুরো বাংলাদেশের স্থাপিত হস্তশিল্প কারখানাটি ফেলে দেয়া কলা গাছ আর আনারসের পাতা ব্যবহার করে উচ্চমূল্যের পরিবেশ বান্ধব পণ্য তৈরি করছে, যা বিশ্বের মোট 56টি দেশে রপ্তানি হচ্ছে। এই কারখানায় ফাইবার এক্সট্রাকশন মেশিনের মাধ্যমে কলা গাছ ও আনারসের পাতা থেকে আঁশ বের করা হয়। এই প্রাকৃতিক আঁশ ব্যবহার করে বর্তমানে 50টিরও বেশি ধরনের হস্তশিল্প সামগ্রী তৈরি হচ্ছে, যার মধ্যে রয়েছে জুতা, ব্যাগ, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, ফ্লাওয়ার বক্স ও জুয়েলারি বক্সের মতো পণ্য। এই পণ্যগুলো দেশের তুলনায় বহির্বিশ্বের বাজারে, বিশেষ করে আমেরিকা, চীন, ইতালি ও সিঙ্গাপুরে ব্যাপক সমাদৃত হচ্ছে। 2017 সালে প্রতিষ্ঠিত এই কারখানায় স্থানীয় 200-রও বেশি বেকার নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পে উৎপাদন বাড়ানো এবং সরাসরি রপ্তানির সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখানে এসে কাজ শিখে পরিবারের একটা আয় উৎস তারা করছে। নানাভাবে প্রায় 50-এর অধিক প্রোডাক্ট তৈরি হচ্ছে, হোম ডেকোর আইটেম, এবং এই প্রোডাক্টগুলো বিভিন্ন এজেন্টের মাধ্যমে দেশের বাইরে যাচ্ছে। এটি একটি সম্ভাবনাময় শিল্প। সারা বাংলাদেশের যে সকল জেলাতেই এই কলার চাষ, আনারসের চাষ আছে। মহিলারা যাতে কাজ পায় এবং তারা যাতে দক্ষ কর্মী হয়েও গড়ে ওঠে। দর্শক, শেষ করব দেশের খবর। তার আগে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরেকবার।
যানজট পরিস্থিতি দেখতে গিয়ে নিজেই তীব্র যানজটে আটকা সড়ক পরিবহন উপদেষ্টা। পশ্চিম রেলে কেনাকাটায় বড় দুর্নীতি, দুদকের অভিযান। টানা বৃষ্টিতে প্লাবিত রংপুরের তিস্তা তীরবর্তী এলাকা, পানিবন্দী ৩,০০০ পরিবার। নেই এর আবর্তে পাবনা জেনারেল হাসপাতাল, বঞ্চিত সেবা প্রার্থীরা। এই ছিল দেশের খবর থেকে সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।